যদি আপনারা সত্যিকার অর্থে এমন একটা সরকারের পরিচয় দিতে চান যে এই সরকার গঠিত হচ্ছে রক্তের বিনিময়ে অর্জিত যে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে জনতার আত্মত্যাগের উপর ভিত্তি করে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে গঠিত সূচিত যে রাষ্ট্র সংস্কারের সম্ভাবনা স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নতুন সরকারের হাতে অর্পিত হচ্ছে করি। যতদিন পর্যন্ত প্রতিবন্ধীদের অধিকার আমরা সকলের অধিকার হিসেবে বিবেচনা না করব, প্রতিটি মানুষের অধিকার বলতে যা বোঝায় সেটি আসলে প্রতিবন্ধী প্রতিটি মানুষের অধিকার, এই চিন্তা ভাবনা, এই ধ্যান ধারণা আমাদের মধ্যে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। সেটিরই আসলে একটা বড় ধরনের বার্তা আমাদেরকে আব্দুল্লাহ দিলেন। আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমরা অমৃতা আপনাকে সাইট সিভার্স ইন্টারন্যাশনাল, আপনারা জানেন যে তারা দৃষ্টি প্রতিবন্ধীতে মূলত কাজ সংগঠনকে সম্পৃক্ত করে আজকের যেই কিনোট পেপার প্রেজেন্ট করা হলো, এটাতে হলে খুবই নির্যাস বিষয়গুলোকে উপস্থাপন করা হলো, এবং এই বিষয়গুলোই যদি আসলে বাস্তবায়ন হয় তাহলে প্রতিবন্ধী ব্যক্তিরা অনেকটা এগিয়ে যাবে। তো নির্বাচনকে কেন্দ্র করে যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়টা, যদিও পূর্ববর্তী বক্তারা বলেছেন নিবন্ধিত প্রতিবন্ধী ব্যক্তি যারা রয়েছেন তারা যেন আসলে নিরাপদে ভোট প্রদান করতে পারে, সেই জায়গাটাই আমি আবার জোর দিব। এবং একই সাথে যেটা ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা, এবং একই সাথে প্রতিবন্ধী ব্যক্তি যারা হুইল চেয়ার ব্যবহার করেন তারা যেন তাদের বাহনটা নিয়ে যেতে পারে সেই ব্যবস্থা থাকা, নারী প্রতিবন্ধী যারা রয়েছেন তারা যেন কোনো রকমের হ্যারাসমেন্টের শিকার না হয় সেই জায়গাটা দেখা, এবং অ্যাক্সেসিবল বুথ যেন থাকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, সেই বিষয়টাকে নির্বাচন চলাকালীন সময়ে গুরুত্ব দেওয়া দরকার। এখন আমরা বলছি যে শুধুমাত্র নির্বাচন চলাকালীন নয়, বরং পোস্ট ইলেকশনের পরে যারা সরকার গঠন করবেন তাদের কাছেও আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশার জায়গা থেকে আমরা দেখি যে আমাদের জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের রিপ্রেজেন্টেশন নাই, যদিও এখন আমরা রেকমেন্ডেশনে বলেছি যেহেতু প্রতিবন্ধী সংসদীয় ককাস যদি প্রতিবন্ধী বিষয়ক ককাস থাকে সেই কাজটা সহজতর হবে। আমরা সবাই সেই দাবির পক্ষে সমর্থন করছি এবং আশা করছি যে রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবেন অন্যান্য দাবির পাশাপাশি এই বিষয়টি বিবেচনায় নেবেন। এখন খন্দকার জহুর আলম, যিনি আপনারা সবাই তাকে চেনেন, সদস্য সচিব। আমরা টিকে আছি সমাজে, আমরা করদাতা, উই আর রেগুলার ট্যাক্স পেয়ার, আমাদের সেই সম্মানটুকু আমরা রাখতে চাই। দ্বিতীয়টি আরো বেশি সাস্টেনেবল বা টেকসই দৃষ্টিভঙ্গি থেকে নির্বাচন পরবর্তী যারা দায়িত্ব পাবেন রাষ্ট্র পরিচালনার, সেই সরকারের মাধ্যমে আমাদের দাবিনামাগুলো বা প্রস্তাবনাগুলো, প্রত্যাশাগুলো, অধিকারের জায়গাগুলো প্রতিষ্ঠা করার জন্য আমাদের কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে যেগুলো উত্থাপন করা হয়েছে। সো সেই আঙ্গিকেই আমি যেটুকু বলতে চাই, প্রথমে তো নির্বাচন কেন্দ্রিক আলোচনা। নির্বাচনে আমরা সবাই লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, সমান প্রতিযোগিতার ক্ষেত্র। সমান প্রতিযোগিতার ক্ষেত্র বলতে আমরা সাধারণত কিন্তু শুধু রাজনৈতিক দলগুলো যারা বা প্রার্থী যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন তাদের সকলের জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র, দ্যাটস অ্যাবসলিউটলি ট্রু, মানে ওইটাই তো আসলে নিয়ম। কিন্তু এই যে সমান প্রতিযোগিতার ক্ষেত্র তাদের জন্য, সেটা নিশ্চিতের পাশাপাশি যারা আসলে ভোটার, যারা ভোট দিয়ে নির্বাচন করবেন দলগুলোকে বা রাজনৈতিক দলকে বা প্রার্থীদেরকে, সেই ভোটার যারা, তারা যদি তাদের জন্য সমান প্রতিযোগিতার, সমান ভোট দানের মতো পরিবেশ না পান এবং ভোট দিয়ে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, সেই প্রতিযোগিতায় যদি তারা পিছিয়ে পড়েন তাদের একাংশ বা একাধিক অংশ, তখন সেটা তো সমান প্রতিযোগিতার ক্ষেত্র বলা যাবে না। কাজে আমরা যখন নির্বাচন, সুষ্ঠু নির্বাচন বলি, নিরপেক্ষ নির্বাচন বলি, অংশগ্রহণমূলক নির্বাচন বলি এবং বিশেষ করে সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিত করে নির্বাচনের কথা বলি, তখন প্রতিবন্ধী মানুষ অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর মতো প্রতিবন্ধী মানুষের যে সমান অধিকার নিয়ে একই ধরনের পরিবেশে ভোট দেওয়ার মতো তাদের যে সক্ষমতা যতটুকু আছে সেটাকে সর্বোচ্চ ব্যবহার করে উপযোগী পরিবেশ সৃষ্টি করার মতো দায়িত্ব যে প্রতিষ্ঠানগুলোর, যে কর্তৃপক্ষের, তাদের সকলের কাছে আহ্বান যে আপনারা এই বিষয়টিকে বিশেষভাবে সচেতনভাবে বিবেচনায় নিয়ে আপনাদের দায়িত্বগুলো পালন করবেন। এক্ষেত্রেই নির্বাচন কমিশনের ভূমিকাটাই বিশেষ করে আলোচিত হয়েছে যৌক্তিকভাবে। তারা যে অঙ্গীকারগুলো করেছেন সেগুলো নিশ্চয়ই তারা প্রতিপালন করবেন, এটা আমাদের প্রত্যাশা, এবং সেই লক্ষ্যের নির্দেশনা এবং প্রচারণা করবেন।
পাশাপাশি আমাদের মনে রাখতে হবে নির্বাচন কমিশন একা নির্বাচন করে না। এখানে আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, ক্ষেত্রে সেনাবাহিনীর উপর দায়িত্ব অর্পিত হয়েছে, অন্যান্য সংস্থাগুলো ভূমিকা পালন করবে। তাদের সকলের প্রতি আমাদের আহ্বান যে আপনারা এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব সহকারে দেবেন। এই যে আমরা ট্রান্সপোর্টের কথাটা বলছি, প্রতিবন্ধী ভাই বোনদের ট্রান্সপোর্ট বা সাথে একজন কি বলে যে অ্যাসিস্ট্যান্ট, গাইড বা সহযোগী কথা বলছি। পৃথিবীর অনেক দেশ আছে, আমি সে স্বপ্ন দেখি যেখানে প্রতিবন্ধীরা যারা বাইরে আসার মতো সক্ষমতা নাই, চলাচলের সক্ষমতা নাই, তাদের বাড়ি থেকে বা যতটুকু পর্যন্ত তিনি আসতে পারেন ততটুকু পর্যন্ত পৌঁছে গিয়ে মানুষ মানে ভোট সংগ্রহ করা হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট তাদের বাড়িতে গিয়ে সংগ্রহ করা হয়, এরকম পদ্ধতি আছে বিভিন্ন দেশে। আমরা সেই জায়গায় যাওয়ার প্রত্যাশা করি, সেটি আজকে সম্ভব হবে না, কিন্তু তারা যেন নিরাপদে সুষ্ঠুভাবে কোনো প্রকার প্রতিকূলতার ঊর্ধ্বে থেকে ভূমিকাটি পালন করতে, তাদের ভোট দেওয়ার প্রদানের অধিকারটি চর্চা করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব আমাদের আইন প্রয়োগকারী সংস্থা, আমাদের প্রশাসন, যারা রিটার্নিং অফিসার থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনী দায়িত্ব থাকবেন। এট দ্য সেম টাইম বিশেষ করে সেনাবাহিনী সহ অন্যান্য যারা নির্বাচন কমিশনকে অবশ্যই মৌলিকভাবে রিপিট করছি, তাদের ভূমিকা যথাযথ পালন করবেন, সেটি আমাদের প্রত্যাশা। যদি আপনারা সত্যিকার অর্থে এমন একটা সরকারের পরিচয় দিতে চান যে এই সরকার গঠিত হচ্ছে রক্তের বিনিময়ে অর্জিত যে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে জনতার আত্মত্যাগের উপর ভিত্তি করে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে গঠিত সূচিত যে রাষ্ট্র সংস্কারের সম্ভাবনা, স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নতুন সরকারের হাতে অর্পিত হচ্ছে। যেই সরকারের কাছে প্রত্যাশা হবে, যেটা বলা হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা, জনগণের কাছে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা এবং বৈষম্যহীন সরকার পরিচালনা। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে প্রতিবন্ধী ভাই বোনেরা অংশগ্রহণ করেন নাই? ডেফিনেটলি অংশগ্রহণ করেছে, পুরো ভাগে ছিল, আমার নিজের চোখে দেখা। কাজেই আমরা তাদের কথা ভুলে নতুন সরকার গঠন করে আমরা তাদেরকে ভুলে থাকবো, সেটা কিন্তু সম্ভব হবে না। জাতি আপনাদের কাছে জবাবদিহিতা চাইবে। কাজেই আপনাদের কাছে আহ্বান হবে, যারা সরকার গঠন করবেন, শুধু সরকার গঠন করবেন যে দলগুলো তারা না, দল বা দলগুলো যারা সংসদের প্রতিনিধিত্ব করবেন, যারা সংসদে নির্বাচিত হবেন, সরকারি দল বা বিরোধী দল, সকলের সমান দায়িত্ব। এমনকি যারা নির্বাচিত হবেন না কোনো দলের, যদি কোনো একজন প্রার্থীও নির্বাচিত না হতে পারেন, তাদেরও নির্বাচনের বাইরে নির্বাচনে অংশগ্রহণকারী হিসাবে বা ক্রিয়াশীল রাজনৈতিক দল হিসাবে তাদেরও দায়িত্ব হবে যে আমাদের প্রতিবন্ধী মানুষের অধিকারের কথাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবদান রাখা। এবং তার মাধ্যমে কিন্তু আমরা সত্যিকার অর্থে একটা বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক, কাউকে পেছনে না রেখে, লিভিং নো ওয়ান বিহাইন্ড, যেটির প্রতি পেপারে ইন্ডিকেট করা হয়েছে, সেগুলো বাস্তবায়ন করে নিশ্চিত করে আমরা সামনের দিকে যেতে পারবো। তবে আমরা ধরে নিচ্ছি, আমরা আশা করতে পারি যে এখনকার এই দুই পর্যায়েরই ভূমিকাগুলো যেগুলো আমরা চেয়েছি, নির্বাচনকালে, নির্বাচন পূর্ব এবং নির্বাচনের দিন, নির্বাচন পরবর্তী সময়, এবং ক্ষমতা হস্তান্তরের উপর, দায়িত্ব হস্তান্তরের উপর নতুন সরকার প্রতিবন্ধীদের বিষয়গুলো বিশেষ গুরুত্ব সহকারে দিবে। আমি নতুন সরকার যারা ক্ষমতায় আসবেন তাদের কাছে বা দায়িত্ব নেবেন, তাদের কাছে একটি বিশেষ আহ্বান করব যে এই বিষয়গুলো উত্থাপিত হয়েছে এখানে সুপারিশের মধ্যে আছে, ইতিমধ্যে বিভিন্নভাবে ক্ষমতাসীন যারা থাকেন সব বিভিন্ন পর্যায়ে সেগুলোকে অ্যাডভোকেসি করা হয়েছে। নতুন সরকারের কাছে একইভাবেই সকলের পক্ষ থেকে, প্রতিবন্ধী ভাই বোনদের পক্ষ থেকে একই ধরনের দাবিনামা নিয়ে আবার সরকারের সাথে, নতুন সরকারের সাথে এঙ্গেজ করা হবে, তাদের সাথে অধিক পরামর্শ কার্যক্রম পরিচালিত হবে। তারপর ভিত্তি করে আমরা আশা করব বিশেষ করে প্রতিবন্ধীদের সম অধিকার নিশ্চিত করার জন্য বিশেষায়িত কর্মপরিকল্পনা যেন তারা প্রণয়ন করেন এবং সেটা বাস্তবায়ন করেন, যার মধ্যে আমাদের যে বিভিন্ন যে 3 দফার 3 পর্যায়ের যে দাবি নেওয়ার কথা বলা হয়েছে, জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে অঙ্গীকারগুলো, পাশাপাশি সাধারণভাবে অঙ্গীকারগুলো, সেই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে একটা কর্মপরিকল্পনা প্রণীত হবে এবং সেটা বাস্তবায়িত হবে নতুন সরকার কর্তৃক, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। কিছু বলবেন সংক্ষেপে দিদি? আর যেটা এখানে আলোচনা হয়েছে, এখানে প্রতিটা জায়গার মধ্যে প্রতিবন্ধী নারীদের অধিকার নিশ্চিত করার জন্য আমি অনুরোধ করব। ধন্যবাদ সবাইকে। 1 সপ্তাহ পরে আমরা নির্বিঘ্নে, নিরাপদে এবং গোপনীয়তা রক্ষা করে ভোট দিতে পারবো কিনা? আমরা এখনো শঙ্কামুক্ত নয়, কারণ দীর্ঘ আলোচনা, দীর্ঘ সংলাপ, নির্বাচন কমিশনকে যুক্ত করে আমাদের অনেক প্রচেষ্টা ছিল। একটা জোরালো দাবি ছিল যে প্রতিবন্ধী মানুষরাও যেন পোস্টাল ব্যালট প্রক্রিয়ার আওতায় আসতে পারে।
আমরা যেমন বিদেশে অবস্থানরতদের পেয়েছি, এদেশের সরকারের যারা আছে উচ্চ পর্যায়ে তারাও ব্যালটে ভোট দিচ্ছেন ইলেকট্রনিক প্রসেসে। আমাদেরও ভাবনা ছিল এবং প্রত্যাশা ছিল যে আমরা এই প্রক্রিয়ায় যুক্ত হতে পারবো। আমরা এখন পর্যন্ত নিশ্চিত যে এই প্রক্রিয়ায় আমরা যুক্ত হতে পারি নাই, কারণ আমাদের কাছে যেহেতু কোনো তথ্য নাই। দ্বিতীয়ত, আমাদের অনেকগুলো প্রবেশগম্যতার জায়গায় আমাদের অনেকগুলো দাবি ছিল নিচতলায় কেন্দ্র করা আমাদের জন্য, যানবাহন আমাদের যেটা ব্যবহার উপযোগী সহায়ক উপকরণ সহ সেটা নিয়ে যেতে পারা, শারীরিক প্রতিবন্ধী মানুষ তার কেয়ারার বা কেয়ার গিভার নিয়ে যেতে পারা, বাকসবন প্রতিবন্ধী মানুষ ইন্টারপ্রেটার নিয়ে যেতে পারা, তারও সুনির্দিষ্ট কোনো বার্তা আসলে আমাদের কাছে নাই বা অফিসিয়াল কোনো রেকর্ড নাই। একটা বার্তা পুরানো যেটা, সেটা এখনো আছে যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ একজন গাইড নিয়ে যেতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এবং আমার স্ত্রী দুইজনই দৃষ্টি প্রতিবন্ধী, যেটা আমি রেখেই বলছি যে আমার আছে ছেলে, আমি নয় ছেলেকে নিয়ে যেতে পারবো, কিন্তু আমার স্ত্রী কাকে নিয়ে যাবেন? কারণ উনি তো মেয়েদের লাইনে দাঁড়াবেন, তাহলে তার গোপনীয়তা নিশ্চয়তা কে দিবে? আমরা স্বভাবতই আপনাদের মাধ্যমে নির্বাচন গ্রহণ প্রক্রিয়ার সাথে যারা যুক্ত, সরকারি কিংবা অন্যভাবে দায়িত্বপ্রাপ্ত এবং নির্বাচন কমিশন, তাদের কাছে আমরা আসলে নিশ্চয়তা চাই।